বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার মৌলভীবাজার জেলায় অনুষ্ঠিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থীগণ, উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী সহ জেলাবাসী সহ সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। প্রিয় মুরব্বীবর্গ, ভাই বোনেরা, এই যে তাহলে কথা বলা যাবে না, এইসব করলে কথা বলা যাবে না রে ভাই। যারা এসব করবেন আমরা ধরে নিতে হবে তার মধ্যে আপনারা অন্য কোনো জায়গা থেকে এসে মিটিং নষ্ট করছেন। যারা স্লোগান দিবেন এখন বক্তব্যের মধ্যে, তাহলে আমরা ধরে নিব যে আপনারা অন্য জায়গা থেকে এসে মিটিং নষ্ট করছেন। কথা শুনতে হবে, মানুষ দাঁড়িয়েছে কথা শোনার জন্য, অপেক্ষা করছে। প্রিয় মুরব্বীবর্গ, ভাই বোনেরা, এই যে আজকে এখানে লাখো জনতা, এই যে আমরা আজকে এই যে নির্বাচনের দিকে আগাচ্ছি, কিভাবে আমরা আগাচ্ছি, কি পরিস্থিতিতে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি আপনারা দেখেছেন, আপনারা জানেন, সব আপনাদের সামনে ঘটেছে। কি গত 15-16 বছর ধরে আমরা দেখেছি নির্বাচনের নামে, তথাকথিত নির্বাচনের নামে কতগুলো তামাশা হয়েছে। একবার আমি যাবির নির্বাচন হয়েছে, একবার নিশিরাতের নির্বাচন হয়েছে, আরেকবার ভোট চুরি নির্বাচন হয়েছে। একটির পর একটি তথাকথিত নির্বাচন হয়েছে, অর্থাৎ জনগণকে ভোট দিতে দেয় নাই। আপনারা গত 15 বছর ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পারেন নাই। প্রিয় ভাই বোনেরা, এই যে 2024 সালের যে 5ই আগস্ট এই দেশ থেকে যারা পালিয়ে গিয়েছে, একটা দল এই দেশ থেকে পালিয়ে গেছে না? এরা গত 15-16 বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, মানুষকে ভোট দিতে দেয় নাই। এরা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, কথা বলতে দেয় নাই। কেউ যদি প্রতিবাদ করত অন্যায়ের, তাদের অন্যায় কাজের প্রতিবাদ করলে হয় তাকে গুম করত, না হলে তাকে গায়েবী মামলা দিত, না হলে তাকে মিথ্যা মামলা দিত, তা না হলে তাকে ধরে নিয়ে যেত, হত্যা করত। এরকম সারা বাংলাদেশে হাজার হাজার শত শত এরকম ঘটনা ঘটেছে না? ঘটেছে। এখন প্রিয় ভাই বোনেরা, শুধু যে তারা মানুষের বাক স্বাধীনতাকেই হরণ করেছে তা নয়, শুধু যে মানুষের ভোট ছিনতাই রাহাজানি করেছে, ভোট ডাকাতি করেছে, শুধু তাই নয়, তারা এই বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ টাকা পয়সা সব লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে। এবং এই কারণেই আপনারা দেখেছেন, এই যে এখানের বক্তারা বললেন যে গত 15 বছর এই এলাকার না কোনো মেডিকেল কলেজ হয়েছে, না কোনো হাসপাতাল হয়েছে, না কোনো রাস্তাঘাটের অবস্থা ভালো হয়েছে। কোনো উন্নয়নের কাজ হয় নাই। দেশনেত্রী খালেদা জিয়ার সময় 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা অনেকগুলো, সাইফুর রহমান সাহেব অনেকগুলো প্রকল্প নিয়েছিলেন এই এলাকার উন্নয়নের জন্য। কিন্তু 2008 সালে সেই ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে ওই স্বৈরাচাররা যখন ক্ষমতা দখল করলো, সব বন্ধ হয়ে গেল এলাকার মানুষের উন্নয়নের জন্য। এবং যেহেতু দেশে সত্যিকার ভাবে কোনো ভোটের ব্যবস্থা ছিল না, যেহেতু মানুষের কথা বলার অধিকার ছিল না, সেই জন্য মানুষের দুঃখ কষ্টগুলো মানুষ গিয়ে যে কাউকে বলবে, এলাকার সমস্যার কথা গিয়ে যে মানুষ কাউকে বলবে, সেই মানুষটিও ছিল না। আমরা তখন কি দেখেছি? আমাদের সেই সংসদ ভবনে কি দেখেছি? গান হচ্ছে, প্রশংসা হচ্ছে, এমন সব কাজ হচ্ছে যা দেশের মানুষের কাম্য নয়। প্রিয় ভাই বোনেরা, 71 সালে এই দেশের মুক্তিযোদ্ধারা নিজের জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছিলেন। 71 সালে দেশ স্বাধীন হয়েছিল। তারপরে বিভিন্ন ভাবে মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশে বহুদলীয় গণতন্ত্র চালু হলো। আবার এরপরে চেষ্টা হয়েছে বিভিন্ন ষড়যন্ত্র করে বিএনপিকে দাবিয়ে রাখতে। জনগণের শক্তিতে 91 সালে যখন খালেদা জিয়া সরকার গঠন করলেন, তখন উনি আবার
সংসদীয় পদ্ধতি সংসদীয় ব্যবস্থা করলেন। কারণ এই ব্যবস্থার মাধ্যমে এলাকার মানুষের উন্নয়ন হয়, এলাকার উন্নয়ন হয়। এই যে আজকে আপনাদের সামনে 4 জন ব্যক্তির হাতে, এই এলাকার 4 জন মানুষের হাতে আমি ধানের শীষ তুলে দিয়েছি, তারা হচ্ছে আগামী দিনের এই এলাকার উন্নয়নের দূত। এই এলাকার মানুষের দুঃখ কষ্ট, এই এলাকার মানুষের সমস্যা, এলাকার সমস্যা, রাস্তাঘাট, স্কুল কলেজ হাসপাতাল, এইগুলো দেখার দায়িত্ব তাদের। কিন্তু প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, মা বোনেরা, কিন্তু আছে এখানে একটা। কি সেই কিন্তু? যত কাজ জমা হয়ে গেছে, এই যে ঢাকা সিলেট, এই এলাকার বহু মানুষ লন্ডনে থাকেন না? অনেক মানুষ লন্ডন গেছে। ঢাকা থেকে আসতে সিলেট আসতেই লাগে 8-10 ঘন্টা সময়, লন্ডন যাইতেও এত সময় লাগে না। এই হচ্ছে বিগত স্বৈরাচার যারা মানুষের অধিকার কেড়েছিল তাদের উন্নয়নের নমুনা। আমি আসার সময় দেখলাম রাস্তায় জায়গায় জায়গায় ভাঙা 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 ভাঙা। আপনাদের এলাকার ভিতরে, জেলার ভিতরের রাস্তাগুলো বোধহয় একই অবস্থা নাকি? একই অবস্থা। স্কুল কলেজগুলোর বোধহয় একই অবস্থা নাকি? হাসপাতালগুলো বোধহয় একই অবস্থা নাকি? সব ভাঙে চুরে গেছে। অর্থাৎ মানুষের ধন সম্পদ সব লুটপাট করে বছরের পর বিদেশে পাচার করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, যদি আগামী দিনে এই অবস্থার পরিবর্তন করতে হয়, তাহলে অতীত যখন আমরা দেখেছি সব সময় এলাকার উন্নয়ন কারা করেছে? যখনই ধানের শীষ নির্বাচিত হয়েছে, যখনই দেশে ধানের শীষের সরকার ছিল, তখনই আমরা দেখেছি এলাকার মানুষের উন্নয়ন হয়। যখনই ধানের শীষের সরকার ছিল, তখনই আমরা দেখেছি নারীদের, আমাদের মেয়েদের শিক্ষার ব্যবস্থাকে ফ্রি করে দেওয়া হয়। যখনই ধানের শীষের সরকার ছিল, আমরা দেখেছি কৃষক ভাইদের 5,000 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফ করে দেওয়া হয়। মনে আছে আপনাদের? মনে আছে। এখন প্রিয় ভাই বোনেরা, 71 সালে যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল, 71 সালে ছিল স্বাধীনতা অর্জন করেছি আমরা। ঠিক কিভাবে বিগত 15 বছর বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে। 2024 সালের 5ই আগস্ট এই দেশের মানুষ, ছাত্র জনতা, শ্রমিক, নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ মিলে তুমুল আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারকে বিদায় করেছে। অর্থাৎ 2024 সালে 5ই আগস্ট হল স্বাধীনতা রক্ষার আন্দোলন, স্বাধীনতা রক্ষার যুদ্ধ ছিল। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা স্বাধীনতাকে রক্ষা করেছি, এখন এই স্বাধীনতাকে সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে, দেশে মানুষের কথা বলার অধিকার দিতে হবে। একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে? কোন দল? ধানের শীষ একমাত্র দিতে পারে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এখানে বহু মুরব্বী মানুষ উপস্থিত আছেন, মুরব্বীরা সাক্ষী। যখনই ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্ব ছিল, তখনই পৌরসভার ইলেকশন হোক, ইউনিয়ন পরিষদ ইলেকশন হোক, আল্লাহর রহমতে মোটামুটি ঠিকঠাক ভাবে ইলেকশন হয়েছে। তখনই যখন ধানের শীষ ক্ষমতায় ছিল, প্রত্যেক মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। যদি কোনো ভুল হয়ে থাকে সরকারকে বলতে হয়েছে। কোন মানুষ গুমের শিকার হয়নি, খুনের শিকার হয় নাই যখন ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্বে ছিল। প্রিয় ভাই বোনেরা, আজ বহু মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি মাঝে মাঝে একটি কথা বলি, টেক ব্যাক বাংলাদেশ। শুনেছেন কথাটা? সেই কথাটার অর্থ কি? অর্থাৎ টেক ব্যাক বাংলাদেশ মানে যেই স্বৈরাচার বাংলাদেশকে ছিনতাই করে নিয়ে গেছিল, যেই স্বৈরাচার বাংলাদেশকে অন্য আরেকজনের হাতে দিয়ে দিয়েছিল। বুঝতেই পারছেন কাদের কথা বলছি? বুঝতে পারছেন? আমরা কি শুনেছি সেই সময়? এই দলের লোকেরা একটি দেশ থেকে এসে বলতো, আমরা বলে আসছি আমাদেরকে ক্ষমতায় রাখার জন্য। এই দেশের ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক জনগণ। এই যে আমার সামনে হাজারো লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা হচ্ছেন এই দেশের ক্ষমতার মালিক। কাজেই এই ক্ষমতার মালিকের কাছে আমরা ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। কিন্তু অতীতে আমরা দেখেছি সেই ক্ষমতাকে দখল করা হয়েছিল, অন্য দেশের হাতে নিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই বলে টেক ব্যাক বাংলাদেশ। অর্থাৎ টেক ব্যাক বাংলাদেশের
অর্ধেক পথ আমরা মাত্র অতিক্রম করতে পেরেছি। আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব। গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, আমরা গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে পারি ইনশাআল্লাহ, একই সাথে আমাদেরকে আরো কাজ করতে হবে। কি সেই কাজ? দেশের মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে হবে। এখানে হাজারো লক্ষ বেকার যুবক সারা দেশে আছে না? তাদের কর্মসংস্থানের প্রয়োজন। আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করেছি। আমি প্রায় 1 মাস আগে যখন বিদেশ থেকে ফিরে এসেছি, প্রায় 17 বছর পরে, একটি কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? আই হ্যাভ এ প্ল্যান বলেছিলাম। সেই প্ল্যানের একটি অংশ হচ্ছে আমরা এই দেশের বেকার যারা যুবক আছে, শিক্ষিত হোক, অল্প শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, সকল মানুষের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, যাতে এই মানুষগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে, শক্ত ভিত্তির উপরে যাতে এই মানুষগুলো দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, শুধু আমাদের ভাই বোনদের যুবক যুবতী যারা আছে, যুব সমাজের যারা সদস্য, তরুণ সমাজের যারা সদস্য, তাদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থাই আমরা করতে চাই না, তাদের কর্মসংস্থানের পাশাপাশি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই। যেন আপনারা লন্ডনেই যান, অথবা এখান থেকে মধ্যপ্রাচ্যে যান, অথবা পৃথিবীর অন্য কোনো দেশে যান, আমরা আপনাদেরকে ট্রেনিং দিয়ে পাঠাবো, আপনাদেরকে আমরা সেই দেশের ভাষা শিক্ষা দিয়ে পাঠাবো, যাতে ওই দেশে গিয়ে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা দ্রুত করতে পারেন, যাতে করে আপনাদের আয় রোজগার, যদি আপনি কোন রকম দক্ষতা ছাড়া সেই দেশে যান, আয় রোজগার কম হবে। কিন্তু যদি কোনো ট্রেনিং নিয়ে যান, তাহলে কি হবে? রোজগার বেশি হবে না? আমরা সেই ব্যবস্থা এই দেশের মানুষের জন্য করতে চাই। প্রিয় ভাই বোনেরা, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। দেশমন্ত্রী খালেদা জিয়া তার শাসন আমলে এই দেশের মেয়েদের জন্য ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন। মনে আছে আপনাদের? আপনাদের অনেকের ঘরেই মা বোনেরা আছে যারা সেই সুযোগ পেয়েছে এবং শিক্ষিত হয়েছে। আগামী দিনে ইনশাআল্লাহ এই যে 12 তারিখ আসছে, এই 12 তারিখের নির্বাচনে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করলে পরে এই দেশের ধানের শীষকে আপনারা জয়যুক্ত করলে পর আমরা এই দেশের নারী সমাজকে ফ্যামিলি কার্ড নামে একটি দিব। বিশেষ করে বিভিন্ন পরিবারের সদস্য যারা আছে, যারা মা, যারা গৃহিণী, যারা গৃহকর্ত্রী, সেই মাদেরকে, সেই বোনদেরকে আমরা দেব। বিশেষ করে এই এলাকায় প্রায় 130টির মতন চা বাগান রয়েছে, আছে না? এই চা বাগানের শ্রমিকরা, বিশেষ করে নারী শ্রমিক যারা, তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাপাত করতে হয়, তাদের যে আয় রোজগার হয় সেটি তাদের জন্য যথেষ্ট নয়। সেই সকল পরিবারকে, সেই সকল নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই, এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা হয় খাদ্য সহায়তা দিব, অথবা তাদেরকে আমরা নগদ সহায়তা দিব, যাতে করে তারা তাদের সংসার সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সুন্দরভাবে চালাতে পারে। প্রিয় ভাই বোনেরা, চা শ্রমিকরা যেমন পাবে, একইভাবে একজন দিনমজুর, তার স্ত্রীও সেই ফ্যামিলি কার্ড পাবে। একজন শ্রমিক, একজন কৃষক ভাই, তার স্ত্রীও এই ফ্যামিলি কার্ড পাবে। আমরা এইভাবে যে সকল নারীরা খালেদা জিয়ার সরকারের সময় শিক্ষার সুযোগ পেয়েছে, সেই নারীদেরকে, শিক্ষা হোক বা না হোক, কোন নারী যদি শিক্ষিত হয় কিন্তু সেই নারীর যদি পরিবার থাকে, প্রত্যেকটি নারীকে ইনশাআল্লাহ ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই এলাকায় বহু কৃষক ভাই আছে না? এই কৃষক ভাইদের পাশেও আমরা এসে দাঁড়াতে চাই। যেমন ভাবে তরুণ বা যুব সমাজের সদস্যদের পাশে দাঁড়াতে চাই, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে বিভিন্ন ট্রেনিং দিয়ে আমরা দাঁড়াতে চাই, একইভাবে আমরা কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই। কৃষক ভাইদের পাশে দাঁড়িয়ে কৃষক ভাইদেরকেও আমরা, নারীদেরকে যেরকম আমরা ফ্যামিলি কার্ড দিব, কৃষক ভাইদেরকে আমরা একটি কৃষক কার্ড দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে তারা ঋণ সহায়তা সহ, সার বীজের সহায়তা সহ বীমা সহায়তা পাবে, যাতে করে তার বিপদের সময় সরকার তার পাশে থাকতে পারে, যাতে করে এই দেশের, সারা বাংলাদেশের কৃষকরা ধীরে ধীরে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড যাতে মজবুত হতে পারে, কৃষক যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে কি করতে হবে?
পরিকল্পনাগুলোকে একমাত্র তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন আপনারা এই দেশের ধানের শীষের সরকার প্রতিষ্ঠিত করতে পারবেন। ধানের শীষের সরকার প্রতিষ্ঠিত হলেই জনগণের জন্য কাজ করতে পারবে, জনগণের জন্য কাজ করবে, দেশের পরিবর্তন ঘটাবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। সেই পরিকল্পনাটি হচ্ছে আমরা যেমন কৃষকদের পাশে দাঁড়াতে চাইছি, আমরা যেমন আমাদের মা বোনদের পাশে দাঁড়াতে চাইছি, আমরা যেমন আমাদের তরুণ সমাজ, যুব সমাজের যারা বেকার তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে, ভাষা শিক্ষা দেওয়ার মাধ্যমে যেমন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইছি, একইভাবে আরেক শ্রেণীর মানুষের পাশে আমরা দাঁড়াতে চাইছি। তারা কারা? তারা আমাদেরই আপনজন, আমাদেরই নিকটজন। এই মানুষগুলো আমাদের দুঃখের সময় আমাদের সাথে থাকেন, সুখের সময় আমাদের সাথে থাকেন, জীবনেও আমাদের সাথে থাকেন, মৃত্যুর সময় আমাদের সাথে থাকেন। অর্থাৎ আমাদের বিভিন্ন সারা দেশে যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেখানকার খতিব সাহেবরা, সেখানকার ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা, আমরা এই মানুষগুলোর জন্য সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করতে চাই, যেন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবরা যেন আত্মসম্মান নিয়ে সম্মানের সাথে এই সমাজে বসবাস করতে পারেন। এখন প্রিয় ভাইরা, এই ভাই বোনরা, এই সব কাজ যদি সফল করতে হয় তাহলে এই যে এখানে 4 ব্যক্তির হাতে যে ধানের শীষ তুলে দিলাম, এই 4 ব্যক্তিকে কি করতে হবে? ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কিন্তু এখানে আরেকটি কথা আছে, কিন্তু কথা। পত্রপত্রিকা তো কম বেশি সবাই পড়েন না? ফেসবুক তো কম বেশি সবাই দেখেন না? এই ফেসবুকে দেখেন, পত্রপত্রিকাও এসেছে একটি সংবাদ। কি সেই সংবাদ? মধ্যপ্রাচ্য সহ দেশের বিভিন্ন জায়গায় এনআইডি কার্ড নিয়ে, মোবাইল নাম্বার নিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করছে একটি দল। দেখেছেন? একটি দল বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। আমরা দেখেছি গত 15 বছর, 16 বছর কি হয়েছে, জনগণের ভোট ডাকাতি হয়েছে। এখন এই দেশে এখন বর্তমানে আরেকটি রাজনৈতিক দল, তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এইখানে আজকে যারা উপস্থিত আছেন, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব এবং আপনাদের মাধ্যমে এই পুরা জেলার 4টি নির্বাচনী এলাকার যত ভাই বোন মুরব্বী আছেন, যারা ভোটার আছেন, সকলকে আমি অনুরোধ করব অত্যন্ত সতর্ক থাকার জন্য, সজাগ থাকার জন্য। কারণ এরা মানুষকে বিভ্রান্ত করছে এবং এরা ষড়যন্ত্র শুরু করেছে। পত্রিকায় পড়েছি আমরা, সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে ব্যালট পেপার তারা গায়েব করে দিচ্ছে, সব ব্যালট পেপার নিজেদের কবজায় নিয়ে নিচ্ছে। অর্থাৎ আবার ভোট চুরির প্রক্রিয়া তারা শুরু করেছে। দেখেছেন আপনারা? এই সংবাদ দেখেছেন? কি ভাই, যে রাস্তার উপর দাঁড়িয়েছেন, দেখেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝলাম, ওই যে পিছনে দাঁড়িয়ে আছেন ভাই, আপনারা দেখেছেন এই সংবাদ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি ধরে নিতে পারি যে ইনশাআল্লাহ আপনারা সতর্ক থাকবেন এবং সবাইকে সজাগ করতে হবে। এখন ভাই, এই যে যেই দলটি সম্পর্কে সজাগ থাকতে বললাম, এই দল সম্পর্কে আরেকটি কথা বলি আপনাদের সামনে। কয়েকদিন যাবৎ আমরা কি দেখছি? আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে মানুষকে কতগুলো কথা বলছে, যা সম্পূর্ণভাবে মিথ্যা কথা, এবং শুধু মিথ্যা কথাই না, গুনার কথা তারা বলছে। আসুন প্রথমে তাদের মিথ্যা কথাটা কি বলছে সেটি আমরা দেখি। কি সেই মিথ্যা কথা? প্রিয় ভাই বোনেরা, আজ আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি, এই মাটির নাম কি বলেন তো? এই মাটির নাম বাংলাদেশ। এই মাটির নাম কি? বাংলাদেশ। 1971 সালে এই মাটির সাথে রক্ত মিশে আছে আমাদের মুক্তিযোদ্ধাদের। বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছেন। এই যেই দলটি সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে বলছে, আমরা দেখেছি তখন কি ভূমিকা ছিল তাদের। যদি তাদের ভূমিকা সেই সময় দেশের পক্ষে থাকত, যদি তাদের ভূমিকা সেই সময় দেশের জনগণের পক্ষে থাকত, তাহলে লক্ষ লক্ষ মানুষ শহীদ হতে হতো না। আজ এত মানুষকে শহীদ হতো না 1971 সালে। আজ তারা বলছে অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন, আমাদেরকে দেখেন এবার, বলছে না? আরে ভাই, আপনাদেরকে তো মানুষ 71 সালেই দেখেছে, ইতিহাস মুছে ফেলা যায় না। 71 সালে মানুষ দেখেছে
আপনারা কিভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তারপরে লক্ষ লক্ষ মা বোনের সম্মানহানি হয়েছে। 71 সালে দেশের মানুষ দেখেছে আপনাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, অনেক মানুষ পঙ্গু হয়েছেন। কাজে আপনাদেরকে আমরা আরো 50 বছর আগে দেখে ফেলেছি আপনাদের ভূমিকা কি। প্রিয় ভাই বোনেরা, আসেন এবার আমরা দেখছি এই কথাগুলো যখন তাদের বের হয়ে যাচ্ছে, মানুষ যখন বুঝতে পারছে যে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে, তারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, এইটা যখন মানুষ বুঝতে পারছে এবং এটা যখন তারাও বুঝতে পারছে যে মানুষ তাদের চালাকি, তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে, তখন তারা সরকারকে গিয়ে বলছে নিরাপত্তা দিতে হবে, প্রটোকল দিতে হবে। আজ এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সরকারকে অনুরোধ করব, এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রধান আছেন ডক্টর ইউনূস সহ সকলকে অনুরোধ করব, তাদেরকে যেই প্রটোকল দিয়েছেন, আমাদেরকে যেই নিরাপত্তা দিয়েছেন, আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি সরকারকে, বিএনপির পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রটোকল দরকারের 3 ডবল করে দেন। কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে। সেই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের প্রটোকল 3 গুণ বাড়িয়ে দেন, যা বিএনপি থেকে 3 গুণ বাড়িয়ে দেন তাদের প্রটোকল। প্রিয় ভাই বোনেরা, এবার জনগণের মধ্যে থেকে আমি একজন মুরব্বীকে চাই, যেই মুরব্বী হজ বা উমরাতে গিয়েছেন, ওই দিক থেকে হজ বা উমরাতে গিয়েছেন একজন মুরব্বী, বয়স্ক মানুষ একজনকে চাই, একজন মুরব্বী, একজন হজ বা উমরা করেছেন মুরব্বী। এই যে আপনি আসেন, এই যে নীলফিতা গলায় আসেন, এদিকে আসেন। দেখেন এই যে দলটা কিভাবে উপরে নিয়ে আসেন, উপরে এই দলটা কিভাবে দেশের মানুষকে মিথ্যাতে বলেছে, দেশের মানুষকে কিভাবে ঠকাচ্ছে, আমি আপনাদের সামনে প্রমাণ করে দিচ্ছি। আপনার নাম, এই আপনাদের এলাকার মানুষ, এই এলাকার মানুষ চিনেন ওনাকে? আচ্ছা মুরব্বী, আপনার নাম কি? শফিকুল ইসলাম। শফিকুর রহমান। আপনি কবে গেছেন, হজে না উমরায় গেছেন? আমি উমরায় গেছি 5 বছর আগে। 5 বছর উমরায় গেছেন। আচ্ছা, তো উমরাতে যখন গেছেন আপনি উমরা কোথায় করেছেন? উমরা মদিনায় করেছি। উমরা তো মদিনায়, আর উমরা তো মক্কায় করেন। মক্কায় করছি, মদিনায় মদিনায় তো হযরত করে জিয়ারত করছি। হ্যাঁ, জিয়ারত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করেছেন। কিন্তু এই যে তাওয়াফ করেছেন, উমরা করেছেন কোথায়? কাবায় না? কাবায়। আচ্ছা, আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? এবার মন দিয়ে কান দিয়ে শুনবেন। আমি ওনাকে একটা প্রশ্ন করবো, দেখি উনি কি বলেন। আচ্ছা মুরব্বী, বলেন তো আমাকে, এই যে কাবায় আপনি গেছেন, আল্লাহর ঘর না ওটা? ওটা আল্লাহর ঘর। আচ্ছা, ওটার মালিক কে বলেন? আল্লাহ। কিসের মালিক? আল্লাহ। দুনিয়ার মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। কাবার মালিক আল্লাহ, আল্লাহ। দুনিয়ার মালিক আল্লাহ, আল্লাহ। আমাদের মালিক আল্লাহ, কিসের মালিক আল্লাহ? আমাদের মালিক আল্লাহ, নিজেদের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। ঠিক আছে কথা ঠিক আছে? তার মানে এই দুনিয়া, এই যে সূর্য, এই যে চাঁদ উঠতে একটু পরে, চাঁদ সূর্য পৃথিবী যাই দেখি আমরা, সকল কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সকল কিছুর মালিক। আমরা কি দেখছি? আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি, যাদের ভূমিকা আমরা 50 বছর আগে দেখেছি। আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের নিরীহ মা বোনদের বাসায় গিয়ে গিয়ে, মা বোনদের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে? টিকিট বিক্রি করছে, জানেন তো? হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা মুরব্বী, বলেন তো এই বেহেশত বা দোজখের মালিক কে? আল্লাহ। পরমাধিকার। মুরব্বী বলেছে বেহেশত ও দোজখের মালিক ও আল্লাহ তাআলা। আপনারা একমত? তারা একমত? এদের সাথে হাত তুলেন, তারা একমত এদের সাথে? সবাই একমত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে, যার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন,
সেটা দেওয়ার ক্ষমতা মানুষ কি রাখে? তাহলে যে মানুষ কে বলে বেহেশতের মালিক আল্লাহ তাআলা, দোজখের মালিক আল্লাহ তাআলা, কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তাআলা নেবে। তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে বেহেশতে যাবে, এটা কি হতে পারে? মুনাফিকি না, এটা রীতিমতন শিরকি 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 আল্লাহর সাথে তারা তুলনা করছে। কাজেই 71 সালে তারা তো মানুষ হত্যা করেইছে, এখন তারা আবার বহু মানুষকে বিভ্রান্ত করে তারা শিরকির অংশীদার করছে। কত বড় মুনাফিক, কত বড়! তাহলে চিন্তা করেন, যারা এই ভোটের আগে আপনাদের ধর্মে, আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতির আঘাত করে মানুষকে ঠকাচ্ছে, এরা যদি কোনোভাবে, আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক, কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে, এরা কিভাবে মানুষকে ঠকাবে চিন্তা করেন। 1 মিনিট, কথার যুক্তি আছে কি ভাই? যুক্তি আছে কথার? যুক্তি আছে? এই শিরকিওয়ালাদেরকে, যারা শিরকি করে, এদেরকে বর্জন করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আর আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব। আমি কি বলেছি আপনাদেরকে? আমরা এই দেশের বেকার, মুরব্বী বসেন, আপনি ওখানে বসেন, আমি যে চেয়ারে বসছি ওই চেয়ারে বসেন, যান ওই চেয়ারে বসেন, ওখানে বসেন, ওইখানে বসেন, ওইখানে বসেন, বসেন। ভাই আসরের আজান দেবে, আসেন আমরা বক্তব্য শেষ করে আসরের আজান দেবে, মাগরিব হবে, বহু মানুষ বহু দূরে যেতে হবে। প্রিয় ভাই বোনেরা, তাহলে যারা ষড়যন্ত্র করছে, যারা এই দেশে মানুষকে ঠকানোর চেষ্টা করছে, যারা এই দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে শিরকির চেষ্টা করছে, এদের সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। ঠিক বলেছে? আলহামদুলিল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, বিএনপি বিশ্বাস করে এই যে লক্ষ জনতা, এই সারা বাংলাদেশের কোটি কোটি যে জনতা, এরাই হচ্ছে বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস। মূল উৎস হচ্ছে বিএনপি বিশ্বাস করে আপনারা জনগণ হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার শক্তি উৎস। আমরা শহীদ জিয়ার সময় এখানে বহু মুরব্বী উপস্থিত ছিলেন, শহীদ জিয়ার সময় দেখেছেন কিভাবে খাল খনন হয়েছে। আপনাদের এলাকায় হয়েছিল। আমরা সেই খাল খনন করতে চাই। কে কে চান খাল খনন করব? সবাই চান খাল খনন করব। খাল খনন করলে উপকার হবে এলাকার, খাল খনন করলে এলাকার পুরা জেলার মানুষের উপকার হবে। আমরা যে ফ্যামিলি কার্ড বলেছে, 1 মিনিট ভাই, 1 মিনিট দাঁড়াও। এই যারা স্লোগান দিবা এখন বুঝবো যে অন্য কেউ, তোমরা গুপ্ত আচ্ছা, এখন সেই জন্য চুপ করতে, শান্ত হতে হবে সবাইকে। এখন প্রিয় ভাই বোনেরা, খাল আপনারা কাটতে চান, আমরা আমাদের নদীগুলো, খালগুলোতে, ক্ষেতগুলোতে পানি রাখতে যে খাল ইনশাআল্লাহ কাটবো। আপনারা সকলে হাত তুলে বললেন। খাল কাটতে হলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এবার আসেন, এই যে একটু আগে বলেছি, আমাদের গরিব চা বাগান শ্রমিক যে নারীরা আছে, তাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। এইটা কারা কারা এর সাথে একমত? শুধু যে চা বাগান শ্রমিকরা, নারীরা পাবে তা না, অন্য নারীরাও পাবে এই ফ্যামিলি কার্ড। কারা একমত? কারা চান আমরা নারীদেরকে কার্ডের ব্যবস্থা করি? আলহামদুলিল্লাহ। এবার ভাই, এই যে তরুণ যুবকদের, যুব সমাজের তরুণ সদস্যদেরকে আমরা এই যে ট্রেনিং দিয়ে যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, এই পরিকল্পনা আমরা যারা বাস্তবায়ন করি, এইটা কারা কারা চান? কর্মসংস্থানের ব্যবস্থা, আলহামদুলিল্লাহ, এইটা চান। আচ্ছা, তারপরে এই যে বললাম, এই যে মুয়াজ্জিম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে আমরা একটি সম্মানের ব্যবস্থা করি, এটার সাথে কারা কারা একমত? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার যে বললাম যে আমরা কৃষকদেরকে কৃষি কার্ডের, ভাই তুমি পারো না, আগে শোনো আমি কি বলি, আগে শোনো।
এই যে বললাম কৃষি কার্ডের ব্যবস্থা কৃষক ভাইদেরকে জন্য, যাতে করে তাদেরকে কৃষি ঋণ দিতে সুবিধা হয়, যাতে করে তারা বীমা সুবিধা পায়, তারা বীজ সারের সুবিধা পায়, এইটা যাতে আমরা করতে পারি, এই পরিকল্পনার সাথে কারা কারা একমত? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো আমরা দেশের মানুষের জন্য করতে চাই, কিন্তু আমরা তখনই করতে পারবো যখন আপনারা ঐক্যবদ্ধভাবে সকলে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ তখনই আমরা করতে পারবো। সেজন্যই আমি একটি কথা বলি, আমি করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আমরা দেখেছি বিগত 15 বছর কিভাবে বাংলাদেশের কে দাসখত দিয়ে এসেছিল আরেকটি দেশের কাছে, দেখেছেন না? 71 সালে আমরা দেখেছি এই যে যেই দলটা, রাজনৈতিক দলটা মানুষকে সেরেকি করাচ্ছে, মানুষকে মিথ্যা কথা বলছে, বিভ্রান্ত করছে, তাদেরকে আমরা দেখেছি অন্য আরেকটি দেশের সাথে দাসখত দিতে, দেখেছি না? সেজন্যই আমি একটি কথা বলি, আমরা যারা এই দেশের মাটিতে বিশ্বাস করি, আমাদের যাদের ঠিকানা এই দেশের মাটি, আমাদের যাদের অস্তিত্ব এই দেশের মাটি, তাদের সবার জন্য, যারা আমরা নিজেদেরকে বাংলাদেশি বলি, তাদের সবার জন্য একটি কথা, দিল্লি নয়, দিল্লি নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, তাহলে দেশকে যদি বাঁচাতে হয়, ইনশাআল্লাহ আগামী মাসের 12 তারিখে যে নির্বাচনে এই দেশের বহু মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বহু মানুষ খুন গুণের শিকার হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে যদি আমরা দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই, একই সাথে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাহলে কোথায় সিল মারতে হবে? ধানের শীষে আমাদেরকে সিল মারতে হবে এবং দেশ গঠনে আমাদেরকে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।